মাত্রই গত 2 সপ্তাহ আগেই থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েক মাসে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মাঝে যা ছিল অনেকটাই স্বস্তির বার্তা। বাংলাদেশ যখন এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী, ঠিক তখনই 9 এপ্রিল বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। চলুন একটু সহজভাবেই বুঝি ট্রান্সশিপমেন্ট কি। ট্রাম্পের শুল্ক হার নিয়ে যখন অনেকটাই চাপে বাংলাদেশের রপ্তানি খাত, তখন ভারতের এই সিদ্ধান্ত কতটা চ্যালেঞ্জ তৈরি করবে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে, নাকি ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য খুলে দিল নতুন সম্ভাবনার দুয়ার? তাই বিশ্লেষণ করব বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এই পর্বে। দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ব্র্যান্ডের নাম মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ বাংলাদেশের পণ্য মানেই একটি ব্র্যান্ড, যার কদর আছে পুরো পৃথিবীতে। 2024 সালে আমেরিকায় যেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে $734 কোটি বা 88,000 কোটি টাকা, সেখানে ভারতের পোশাক রপ্তানি আয় ছিল $469 কোটি বা 56,000 কোটি টাকার মতো। বাংলাদেশের রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করতে নানা সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের নজির ভারতের নতুন নয়। বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষ বা পরিস্থিতি তৈরি করে দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্রের পেছনে দেশটির হাত খুঁজে পান অনেকেই। পাটকল, চিনিকল সহ এপারের নানা শিল্প কারখানা যখন বন্ধ হয়, তখনই সীমান্তের ওপারে গড়ে ওঠে এসব কলকারখানা। আর তাতেও যখন পেরে ওঠে না, তখনই শুরু হয় ভিন্ন রকমের চাল। এবার বিশ্ব বাণিজ্যের রাজনীতি আইন কানুনকে বুড়ো আঙ্গুলে দেখিয়ে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। ট্রান্সশিপমেন্ট কি বলছে ভারত? চলুন এবার জেনে নিই। ট্রান্সশিপমেন্ট হলো একটি আন্তর্জাতিক শিপিং প্রক্রিয়া, যেখানে একটি পণ্য একটি দেশ থেকে অন্য দেশে সরাসরি পাঠানোর পরিবর্তে এক বা একাধিক মধ্যবর্তী দেশ থেকে পরিবাহিত হয়। সহজ ভাষায় ট্রান্সশিপমেন্ট হলো একটি তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠানোর প্রক্রিয়া, যেখানে পণ্য প্রথমে একটি দেশের বন্দরে আসে এবং তারপরে অন্য দেশে পাঠানো হয়। উদাহরণস্বরূপ, ভারত 2020 সাল থেকে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল, যেখানে বাংলাদেশের রপ্তানি পণ্য ভারতের বিমান ও সমুদ্র বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশে বায়ারদের কাছে পৌঁছানো হতো। এছাড়া ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতের ভূমি ও অবকাঠামো ব্যবহার করে সময় ও খরচ কমিয়ে সড়ক পথে নেপাল ও ভুটানে বাণিজ্য করার সুবিধা পেত বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের পণ্যের কারণে ভারতের বিমানবন্দরগুলোতে পণ্যের জট দেখা দেয়, ফলে ভারতের রপ্তানিকারকদের পণ্য রপ্তানিতে বিলম্ব ঘটে এবং তাদের লজিস্টিক সেবার ব্যয় বেড়ে যায়। মূলত এই কারণে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানান এই কূটনীতিক। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রভাব কতটা জানব তা। ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন ও আস্থার সংকটকে আরও বাড়িয়ে তুলবে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্লেষকদের মতে আকস্মিক এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য লজিস্টিক চাপ বাড়তে পারে, যা আঞ্চলিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বাংলাদেশের। ভারত, বাংলাদেশ, চীন ও ভিয়েতনামের মধ্যে তৈরি পোশাকের মতো বর্ধনশীল খাতের প্রতিযোগিতা যে আছে, এই সিদ্ধান্ত তারই প্রতিক্রিয়ার অংশ। তবে ভারতের এই সিদ্ধান্ত যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্কের একটি বৃহত্তর সমস্যাকে তুলে ধরেছে, তা এখন পরিষ্কার। এমন একটি পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে
বাংলাদেশের অসুবিধা হবে না। কেন সমস্যা নেই সেই প্রসঙ্গ একটু বিশ্লেষণ করা যাক। সালের 5 আগস্টের পর অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশের ভিসা একেবারে কমিয়ে দেয়। বর্তমানে চিকিৎসা ভিসা দেওয়া ছাড়া অন্য কোনো ভিসা দেওয়া একেবারে বন্ধ রেখেছে দেশটি। এই ভিসা জটিলতার কারণে গত বছরের শেষ দিক থেকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা ভারতকে এড়িয়ে মালদ্বীপের মাধ্যমে পণ্য পাঠিয়ে আসছে। এতে খরচও বেশ সাশ্রয় হয় বলে আগে থেকেই জানিয়েছেন ব্যবসায়ীরা। অর্থাৎ ভারত ছাড়াই তৃতীয় দেশ মালদ্বীপ ও শ্রীলঙ্কার কলম্বো থেকে রপ্তানি পণ্য পাঠানোর পুরনো অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সুতরাং ভারতের আকস্মিক এই সিদ্ধান্তে একটি পথ বন্ধ হলেও একেবারে বড় ধরনের সমস্যায় পড়বে না বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য। তাই বলা যায় সংকট থেকে সম্ভাবনা বাড়াতে হবে বাংলাদেশের সক্ষমতা। তবে ভারতের এই সিদ্ধান্ত নতুন করে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর তাগিদকেই উস্কে দিল। এর ইতিবাচক দিক এটাই, বাংলাদেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালালের কার্গো পরিবহনের সক্ষমতা দ্রুতই বাড়ানো প্রয়োজন বলেই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এছাড়া বাংলাদেশ থেকে কার্গো পরিবহনের বিপুল খরচ, পণ্য জটে সময় ক্ষেপণ ও সেবার মানে উন্নতি করা একেবারেই অপরিহার্য। নিশ্চয়ই দেশের 3rd টার্মিনাল চালু হলে ও কার্গো ভিলেজের কাজ সম্পূর্ণ হলে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যে দারুণ সম্ভাবনা ও গতি দেখা মিলবে। অন্যদিকে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের নানামুখী উদ্যোগ আছে। সম্প্রতি চীনের সাথে মোংলা সমুদ্রবন্দর আধুনিকায়নের বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে বিদেশি বিনিয়োগের মাধ্যমে বিশ্বমানের বে টার্মিনাল তৈরিসহ আরও কয়েকটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে চলছে। জাপানের হাত ধরে কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও এগিয়ে চলছে। সব মিলিয়ে বন্দর সক্ষমতায় বাংলাদেশ এই অঞ্চলের সত্যিকারের সমুদ্র অভিভাবক হয়ে ওঠার পথেই এগিয়ে যাচ্ছে। দেশের নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড ও চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিশাল বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। জানা যাচ্ছে খুব শীঘ্রই চীনের 200 জন বিনিয়োগকারীকে নিয়ে বাংলাদেশে আসবেন চীনা বাণিজ্য মন্ত্রী। সুতরাং একদিকে বিপুল বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, অন্যদিকে বন্দর সহ সড়ক ও কাঠামো নির্মাণের মাধ্যমে একটি সুশৃঙ্খল বিনিয়োগ পরিবেশ তৈরি করা, এটাই বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। আর এটি বাস্তবায়ন হলে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না লাল সবুজের এই বাংলাদেশকে। দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে গিয়ে। আমরা সহজভাবে আপনাদের সামনে বিশ্ব কূটনীতির নানা দিক তুলে ধরে আপনাকে রাখতে চাই আপডেট। বাণিজ্য প্রতিদিনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। UFTCL এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে।